তাহলে নতুন সেমিস্টার পদ্ধতিতে ফোর্থ সেমিস্টার যেখানে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে, সেখানে সব থেকে কম মানের যে প্রশ্ন সেটা কত? 2 নম্বর। আর এই 2 নম্বরের প্রশ্ন তোমার থাকবে কোথায়? সেকশন এ বা বিভাগ গতে এই 2 নম্বরের প্রশ্ন থাকছে। 12টা প্রশ্ন তোমাকে দেওয়া হবে, তোমাকে অ্যাটেন্ড করতে হবে 6টা। তাহলে 6 × 2 মানে 12 মার্কস রয়েছে এখানে। এই 12র মধ্যে 12ই যদি তুমি পেতে চাও, তাহলে তোমাকে ঠিক কি করতে হবে, কি করলে সম্পূর্ণ নম্বরটা পরীক্ষক তোমাকে দিতে বাধ্য থাকবেন। তার জন্যই কিন্তু আজকের এই ছোট্ট উপস্থাপনাটা। খুব সংক্ষেপে তোমাদেরকে সেই ট্রিক্সটা বলতে চলেছি, যাতে তোমাদের পাশ করা নিয়ে চিন্তিত রয়েছে যারা, তারাও উপকৃত হও, যাদের ফুল মার্কস নিয়ে চিন্তিত রয়েছে তারাও উপকৃত হয়। প্রত্যেকের জন্যই কিন্তু এই ছোট্ট উপস্থাপনা। তাই অল্প একটু সময় খরচ করে মনোযোগ সহকারে শুনে নাও। দেখো, এই 2 মার্কসের কোশ্চেনে ফুল মার্কস পেতে গেলে তোমাকে যে কথাগুলো মাথায় রাখতে হবে প্রথমেই, সেটা হচ্ছে যে যখনই তুমি অ্যাটেন্ড করো, যখনই এই বিভাগ কয়ের প্রশ্নগুলো, সেটা একদম শুরুতেও করতে পারো, মাঝেও করতে পারো, শেষেও করতে পারো, এই নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু যখন তুমি এটা অ্যাটেন্ড করবে, চেষ্টা করবে যে এই সিকোয়েন্সটাকে তুমি মেনটেন করবে। মানে বিভাগ কতে 1-এর দাগে 4টে প্রশ্ন রয়েছে, তার মধ্যে তুমি 2টো প্রশ্ন করলে, সেটা হয়ে গেলে আবার 2-এর দাগের যে 4টে প্রশ্ন রয়েছে তার মধ্যে 2টো করলে, আবার তারপরে যে 3-এর দাগের 4টে প্রশ্ন রয়েছে তার মধ্যে 2টো প্রশ্ন করলে। মানে এই সিকোয়েন্সটাকে মেনটেন করতে বলছি। আশা করছি আমি বোঝাতে পেরেছি। এতে করে কি হয়, যখন একই বিভাগের প্রত্যেকটা প্রশ্ন একই জায়গায় থাকে, তখন পরীক্ষকের খাতাটা দেখতে সুবিধে হয়, খাতার প্রতি একটা আলাদা ইমপ্রেশন আসে, ভালো লাগা তৈরি হয়। তারপর তো রয়েছে প্রেজেন্টেশন, তুমি কিভাবে উত্তরটাকে প্রতিস্থাপিত করছো সেটার উপরে অনেক কিছু নির্ভর করছে। কিন্তু এই সিকোয়েন্সটা যদি মেনটেন করো, তাহলে কিন্তু পরীক্ষক খুশি হবে না। পরীক্ষক খুশি হয়ে যাওয়া মানেই তোমার খাতায় নম্বর বাড়া। দেখো, যদি তুমি এই পাতায় একটা লিখেছো, 2-3টে পাতা পরে আবার একটা প্রশ্নের উত্তর লিখেছো এই একই বিভাগের, এরকম ছন্ন ছাড়া খাপ ছাড়া করে যদি লিখতে থাকো, সেটা কখনোই কি ভালো দেখায়? ভালো হবে না, পরীক্ষকও খুশি হবে না। তোমার নিজের ক্ষেত্রেই তুমি ভেবে দেখো না, একটা জিনিসের জন্য উত্তরটা তোমাকে যদি খুঁজে খুঁজে বার করতে হয়, এখানে একটু সেখানে একটু করে, সেখানেই কিন্তু তোমরা অতিষ্ঠ হয়ে যাও, অস্থির হয়ে যাও। তাহলে একই রকম ভাবে তোমাকে বুঝতে হবে, পরীক্ষক যখন খাতাটা দেখছেন, তখন তিনি চাইবেন যে সমস্ত উত্তরগুলো এক জায়গাতে যেন থাকে। তাই এই কথাটা সর্বাগ্রে তোমাকে স্মরণে রাখতে হচ্ছে। তো এই হয়ে গেল ফার্স্ট ট্রিক্স। এরপরে সেকেন্ড ট্রিক্স হিসাবে যেটা তোমাকে বলবো, সেটা হচ্ছে এখানে মূলত কি, কাকে বলে, বলতে কি বোঝো, উদাহরণ সহ সংজ্ঞা দাও, বৈশিষ্ট্য বা 2টো পার্থক্য লেখো, বা এই কথাটির তাৎপর্য কি, এরকম খুব সংক্ষিপ্ত আকারের উত্তর হবে। এরকম প্রশ্নগুলোই আসে। তো কি, কাকে বলে, বলতে কি বোঝো, এই ধরনের প্রশ্নগুলোতে অতি অবশ্যই উত্তরটা লেখার সময় অন্য কালারের একটা পেন দিয়ে তুমি পয়েন্ট করবে, আর যেটা দিয়ে পয়েন্ট করছো তার অপোজিট কোনো একটা কালার দিয়ে তুমি অ্যান্সারটা লিখছো। মানে তুমি যদি ব্ল্যাকে পয়েন্ট করো, ব্লুতে লিখবে, ব্লুতে পয়েন্ট করলে ব্ল্যাকে লিখবে। এটা বোঝাতে পেরেছি নিশ্চয়ই। সঙ্গে সঙ্গে তোমার এই যে কাকে বলে প্রশ্ন থাকলে, বা বলতে কি বোঝো, বা কি, এই ধরনের প্রশ্ন হলে সম্ভব যদি হয় অতি অবশ্যই উদাহরণ দেবে। মানে উদাহরণ থাকলে উদাহরণটা দেওয়ার চেষ্টা করবে। তারই সঙ্গে সঙ্গে 1টা বা 2টো বৈশিষ্ট্য দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর যে প্রশ্নগুলোতে ছবি করা সম্ভব, সেখানে তুমি ছবি দিয়ে দেবে। আর এই ছবিটা যে বাধ্যতামূলক এরকম নয়, আর সমস্ত 2 মার্কের প্রশ্নগুলোতেই যে তোমার ছবি থাকবে এরকম নয়। ধরো তোমাকে প্রশ্ন বলেছে জায়র কি, তাহলে সেখানে তুমি কি ছবি আঁকবে সেটা আঁকতে পারছো না। বা তোমাকে হয়তো বললো যে জঙ্গলমহলে ভূমিক্ষয়ের কারণ বর্ণনা করো, তাহলে সেখানে তুমি কি ছবি আঁকবে? তো সব জায়গায় তো ছবি তুমি আঁকতে পারবে না, কিন্তু যে সমস্ত জায়গাগুলোতে ছবি দেওয়া সম্ভব, তাহলে সেখানে তোমাকে ছবি দিতে হচ্ছে। আবারও বলি, এই 2 নম্বর প্রশ্নের উত্তর লিখতে গিয়ে ছবি বাধ্যতামূলক নয়, কিন্তু বিষয়টা যখন ভূগোল, তখন সেখানে যত তুমি ছবি দিয়ে রিপ্রেজেন্ট করবে, তত কিন্তু তার মানদণ্ডটা বেড়ে যায়। আর এই তোমাদের যে অ্যান্সার শিট, সেটা বিভিন্ন পরীক্ষকের কাছে যাবে। তো এক একজনের এক এক রকমের চাহিদা থেকে থাকে। কেউ চান একটু অন্তত ছবি থাকুক, কেউ চান সংজ্ঞাটা খুব পরিপাটি করে হোক, কেউ চান 2-একটা বৈশিষ্ট্য থাকলে ভালো হতো, কেউ আবার চান 1টা-2টো যদি উদাহরণ দিত তাহলে তো আরো বেশি ভালো হতে পারতো। আর এই এক্সপেকটেশনটা তখন আরো বেড়ে যায় যে খাতাগুলোয় লেখাটা খুব ভালো সুন্দর করে গোছানো লেখা থাকে, যে সমস্ত খাতাগুলোয়, তাদের উপরে এক্সপেকটেশনটা কিন্তু আরো বেড়ে যায়। সেক্ষেত্রে একটা নর্মাল স্টুডেন্ট যেটুকু লিখে, তাকে হয়তো প্রায় পুরো নম্বর দিয়ে দেওয়া হয়েছে, 2-এ হয়তো 1.5 দিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে একটা ভালো স্টুডেন্ট হয়তো তার থেকেও একটু বেটার লিখলো, কিন্তু সেক্ষেত্রে তাকেও 1.5 দেওয়া হচ্ছে, কারণ তার কাছে এক্সপেকটেশনটা একটু বেশি ছিল, যেন আরো একটু লিখতে পারলে বা একটা ছবি অন্তত এঁকে দিতে পারলে, তাহলে 2-এ 2টা হাত খুলে দেওয়া যেত। এইরকম একটা ভাবনা চিন্তা।
সুতরাং তোমরা চেষ্টা করবে এক্ষেত্রে অবশ্যই গুছিয়ে পরিপাটি করে টু দ্য পয়েন্ট অ্যান্সারটা করার। যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকুই লিখবে, তবে 2 মার্কের প্রশ্নে অনেক বড় করতে যাবে না। এর আগে একটা উপস্থাপনায় যেখানে তোমাদেরকে 2 মার্কের সাজেশন প্রোভাইড করা হয়েছে, সেখানে কিন্তু আমি বলেই দিয়েছি যে এই 2 নম্বরের প্রশ্নের জন্য মানে একটা প্রশ্নের উত্তরের জন্য তোমরা 5 মিনিট করে বরাদ্দ করো। তাহলে এই 5 মিনিট সময়টা কিন্তু কম নয়, এর মধ্যে অনেক কিছু লিখে ফেলা যায়। আর যদি ছবি আঁকো তাহলে অতি অবশ্যই একটা ছোট্ট করে বক্স করে ঘিরে দেবে, কিসের ছবি আঁকলে সেটা লিখে দেবে, ব্যাস। এইভাবে তুমি যদি করতে পারো, সাজাতে পারো, তাহলে কিন্তু পরীক্ষক খুশি হবেন। আর কি করতে হবে এই জায়গায় সম্পূর্ণ নম্বরটা পেতে গেলে? দেখো, তোমাদের বিভাগ ক যখন তুমি অ্যাটেন্ড করছো তখন সেটা খাতার মাঝ বরাবর লিখে দিলে। এরপরে তুমি কি করছো, 1-এর দাগের এ অ্যাটেন্ড করছো, বা 1-এর দাগের বি অ্যাটেন্ড করছো, বা 1-এর দাগের সি, যেটাই করো না কেন সেটা সুন্দর করে বাম দিকে পরিষ্কার করে কিন্তু লেখো। 1-এর দাগ বলে উল্লেখ করো, তার এ বি সি ডি কোনটা হচ্ছে সেটা দাও। তারপরে এবার উত্তরটা লেখা শুরু করো। উত্তরটা লেখার সময় অবশ্যই পয়েন্ট করো। মেন যদি কোনো টার্ম থাকে তাহলে সেটাকে হাইলাইট করার জন্য আন্ডারলাইন করো। এইভাবে উত্তরটা করো। তাহলে এই 1-এর এ দাগের প্রশ্নের উত্তর লেখা যখন তোমার শেষ হয়ে গেল, সেখানে তুমি একটা এন্ডিং লাইন দিয়ে দাও। 1-এর এ শেষ হয়েছে, একটা লাইন টেনে বুঝিয়ে দাও যে এই উত্তরটা আমার এখানে কমপ্লিট হলো। এরপরে 1-এর বি তুমি শুরু করছো, আবার বাম দিকে তুমি সুন্দর করে পরিষ্কার করে দাগ নম্বরটা আগে উল্লেখ করো, তারপরে তার উত্তরটা দাও। এইভাবে ধরো লিখছো 1-এর এ, 1-এর বি হলো, এন্ডিং লাইন হয়ে গেল আবার। তারপরে তুমি শুরু করছো 2। তাহলে এই যে বিভাগ ক হলো 1-এর এ বি, সেটা যেমন লিখেছো এন্ডিং লাইন দিয়ে দেওয়ার ফলে বোঝাই যাচ্ছে যে তোমার ওটা শেষ হয়েছে, পরেরটা শুরু করেছো। যখন তুমি 2-এর দাগ শুরু করছো সেখানে গ্যাপটা আর একটু বেশি রাখো, মানে খাতাটা যেন খুব পরিচ্ছন্ন হয়, প্রত্যেকটা বিভাগ প্রত্যেকটা সিকোয়েন্স যেন আলাদা আলাদা করে বোঝা যায়। তাহলে 2-এর দাগ দিলে 2-এর এ বলে আবার শুরু করলে। এইভাবে তুমি পরপর লিখছো। ধরো পুরোটা তোমার এইভাবে শেষ হতে গিয়ে আর একটু হয়তো বাকি থাকছে, নেক্সট পেজে তোমাকে যেতে হচ্ছে। এই নেক্সট পেজে যাওয়ার জন্য মানে যে প্রশ্নের উত্তরটা লিখছো সেখানেই শেষ হয়নি, পরের পেজে তোমাকে গিয়ে উত্তরটা লিখতে হবে। তাহলে অতি অবশ্যই ওই পেজে পিটিও এই কথাটা লিখে দাও। এটাও যে খুব বাধ্যতামূলক এমন নয়, কিন্তু সেটা লিখে দিলে কি হয়, আমরা বোঝালাম যে এর উত্তরটা এখনো শেষ হয়নি, পরের পেজে রয়েছে, সেটা তুমি করতে পারো। বা এরপরে যখন নেক্সট পেজে তুমি যাচ্ছ সেই পেজেও ওই দাগ নম্বরটা আবার দাও, যার বাকি উত্তরটা তোমার রয়ে গেছে সেই দাগ নম্বরটা আরও একবার দিয়ে দাও, দিয়ে বাকি উত্তরটা এবার লেখো। তাহলেও বোঝা যাবে যে তুমি একই দাগ নম্বরের উত্তর করছো। এইভাবে করো এবং সিকোয়েন্সটা মেনটেন করো। তাহলে 2 মার্কসের কোশ্চেন নিয়ে তোমাদের আরও যদি কোনো সমস্যা থেকে থাকে, কিছু জানার থাকে, সেটা তোমরা জানতে চাইতে পারো। আশা করছি ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে যতটুকু সহজ করে বোঝানো সম্ভব আমি তোমাদের বোঝালাম। কিভাবে উত্তরটা লিখবে, কোথায় লিখবে, কতটা সময় দেবে, আর সেখানে উত্তরটা ঠিক কীভাবে সাজাবে, সমস্তটা কিন্তু আমি বলে দিয়েছি। পরবর্তীতেও যদি তোমার আরও কোনো প্রশ্ন এসে থাকে মনে, কমেন্ট বক্স খোলাই রয়েছে, সেখানে তুমি প্রশ্ন করতে পারো। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায় এইরকমই খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের সঙ্গে।